আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। আজকে আমরা আলোচনা করব অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটাকে আমরা অল্প কথায় বলে থাকি ASD। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আমরা এটাকে বলি, এটা একটা ছাতার মতো একটা নাম, অর্থাৎ ছাতা ভিতরে অনেকগুলো মানুষ কিংবা একজন মানুষ থাকতে পারে। এই যে একটি নামের অধীনে অনেকগুলো প্রেক্ষাপট, একজন মানুষের আচার আচরণ, তার কথাবার্তা এবং সে মানুষ হিসেবে তার যে পরিচিতি, এটি হচ্ছে একটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মানুষ। আমরা এটাকে সাধারণত রোগ বলে থাকি না, আমরা এটাকে বলি নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা। অর্থাৎ এটা যে নিউরন, মানুষের যে মূল স্নায়ু শক্তির যে ইউনিট, সেটি হচ্ছে নিউরন, এবং এই নিউরন সংক্রান্ত যত সমস্যা এই নামের অন্তর্ভুক্ত একটি অবস্থা বা বিষয় হচ্ছে আমাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমরা জানি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আরও কিছু নাম আছে। তার মধ্যে আছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা, সেরেব্রাল পলজি এবং ডাউন সিনড্রোম। আরও আছে যেমন অতি চঞ্চল শিশু। এছাড়াও এই সমস্যাটি আরও অন্যান্য কিছু রোগের সঙ্গেও অনেক সময় আমরা দেখতে পাই। এটি কোন বয়সের সমস্যা এবং এটি ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে কি সমান নাকি কম বেশি আছে এবং এটির কারণ কি? আমরা প্রথমেই দেখব যে এটা কোন বয়সের রোগ। এটি সাধারণত শিশু কিশোরদের সমস্যা এবং এর বয়স সীমা হচ্ছে সাধারণত 18 মাস থেকে 36 মাসের মধ্যে এই সমস্যাটি আসলে পরিলক্ষিত হয়। যারা আর্লি ডায়াগনোসিস করার মতো যাদের সক্ষমতা আছে কিংবা যে সমস্ত প্রতিষ্ঠান বা যারা এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করেন, তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আরও অনেক আগেই এটাকে ডায়াগনোসিস করতে পারে। অতি দ্রুত বা আর্লি ডায়াগনোসিস করার সুবিধা কি? এটি এমন একটি জটিল কমিউনিকেশন বা যোগাযোগ বৈকল্য যে যত দ্রুত এটি আমরা লক্ষণ বুঝতে পারবো কিংবা ডায়াগনোসিস করতে পারবো বা শনাক্ত করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা এটার ব্যবস্থা নিতে পারবো। এবং যেহেতু এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এবং এটি একটি প্রতিবন্ধকতা, অতএব আমরা যত দ্রুত কিংবা যত আগে এটাকে ডায়াগনোসিস করতে পারবো, তার ফলাফল তত আমরা ভালো পাবো, অর্থাৎ এই ব্যক্তির আমরা তত বেশি উন্নতি সাধন করতে পারবো। এই যে আমরা বয়সটি বললাম আর এই নাম দিলাম আমরা একে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা, এটি কেন হয়? কারণ হিসেবে আমরা দুটো জিনিসকে বলে থাকি। সেটি হচ্ছে যেটা মায়ের গর্ভেই সাধারণত এর সমস্যাটা শুরু হয়ে থাকে। আমরা মানুষ যখন প্রসূতিকালীন মাতার অ্যান্টিনেটাল, পেরিনেটাল, ইন্টারনেটাল এবং পোস্টনেটাল এই যে পিরিয়ডগুলো, যেমন আমরা মায়েদেরকে গর্ভধারণ করার পর থেকেই আমরা তাকে পিরিয়ডিক্যালি চেক আপ করে থাকি, এটাকে বলা হয় অ্যান্টিনেটাল চেক আপ। এই চেক আপের সময়ও আমরা যদি খুব বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করি, তাহলে অনেক সময় জন্মলগ্নের পূর্ব থেকে 9 মাস পর্যন্ত আগেও এটা ডায়াগনোসিস করা সম্ভব হয়। এবং এই যে কারণ যেটি বললাম, এটার জন্য দায়ী হচ্ছে জেনেটিক বা আমরা যেটা বংশক্রম, যেটা ক্রোমোজোম, অর্থাৎ একজন মানুষের যে ডিএনএ এবং আরএনএ আছে, সেখানে আমরা এটিকে আমরা এত কতগুলো বিষয় আছে, সেই সময় এটি শুরু হয়ে থাকে এবং ডিএনএর মধ্যে এর কারণ অনেক সময় প্রথিত হয়ে থাকে। আরেকটি কারণ যেটা আছে সেটি হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ। এই পরিবেশটা কোথাকার পরিবেশ? মায়ের জরায়ুতে যখন ডিম্বটি জাইগোট ফর্ম হয়, স্পার্ম এবং অভাব মিলে, তখন থেকে যে পরিবেশ পায় মায়ের গর্ভে, তখন থেকে শুরু করে জন্মের পর পর্যন্ত এটি যে কোনো মুহূর্তে এটি সংঘটিত হতে পারে। এখন আমরা ধরবো যে লক্ষণগুলো আমরা কি পেতে পারি। আমরা আগেই বলেছি যে এটা একটি যোগাযোগ বৈকল্য ব্যাধি। এই যে যোগাযোগ বৈকল্য ব্যাধি, এই যোগাযোগটা কিসের? আমরা মানুষে কিসের মাধ্যমে একজন আরেকজনের নিকট ভাব প্রকাশ করে থাকি কিংবা অভিব্যক্তি প্রকাশ করি? সেটি হচ্ছে কথার মাধ্যমে অথবা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে প্রকাশ বা ভাবভঙ্গিমা এর মাধ্যমে, এবং সাংকেতিকভাবে যেটাকে আমরা বলি সেভাবে আমরা প্রকাশ করে থাকি। আজকাল আমরা দেখা যায় যে যারা মূক ও বধির, তারা কিন্তু আপনার ইশারা ভাষায় কথাবার্তা বলে। এই ইশারাতেও কিন্তু তাদের যোগাযোগের এই সমস্যাটি সাধারণত থাকে। এই কমিউনিকেশনগুলো কিসের কমিউনিকেশন? এটি সামাজিক যোগাযোগ।
আমরা বলি সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল ইন্টারাকশন। আমরা সমাজে বসবাস করি, মানুষ সামাজিক জীব। একজন একজনের সঙ্গে আমরা কথোপকথন বা শব্দের মাধ্যমে যোগাযোগ করে থাকি, অনেক সময় আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ করে থাকি। এবং এই যে ভাব, ভাষা এবং ইঙ্গিত, এটি এই বাচ্চাদের মধ্যে সফলভাবে এবং সহজভাবে পরিস্ফুটিত হয় না, যার ফলে এটির কারণে তাদের যে প্রকাশভঙ্গি সেটি এটার থাকে না। আর একটা জিনিস হচ্ছে তাদের যে ইন্টারেস্টগুলো, প্রত্যেক মানুষের ভিতরেই কিন্তু তাদের চিন্তা এবং বিকাশের উন্মুখতা থাকে। তার এই যে বিকাশ, তার যে পরিস্ফুটন, এখানে তার সমস্যা হয়ে থাকে। এবং সেখানে কি আমরা দেখতে পাই যে তার এই প্রকাশভঙ্গিগুলো, তার এই আচরণগুলো খুবই রেস্ট্রিক্টেড। অর্থাৎ আমরা যেমন খুব সহজভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে অথবা আমাদের ভাব ভাষার মাধ্যমে যা খুশি তাই আমার ইচ্ছামতো প্রকাশ করতে পারি, তাদের মধ্যে কিন্তু এটি সম্ভব হয় না। তারা যে কথাগুলো বলে, সেই কথাগুলো অনেক সময় তাদের কিন্তু বাক শক্তি থাকে না। আবার বাক শক্তি যদিও বা থাকে, এই বাক শক্তির মধ্যে অনেক সমস্যা থাকে। তারা স্পন্টেনিয়াসলি বা অতি সহজ সরলভাবে তাদের ভাব প্রকাশ করতে পারে না, এবং যেটি ভাব প্রকাশ করে সেটিও খুব রেস্ট্রিক্টেড। এবং অনেক সময় দেখা যায় যে এরা আদৌ কোনো কথাবার্তা বলে না, অর্থাৎ তারা বাকহীন সাধারণত এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মানুষরা থেকে থাকে। আর একটা জিনিস যেটা তাদের মধ্যে থাকে সেটি হচ্ছে অতি চঞ্চলতা। 40 থেকে 45% শিশুরাই যারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের শিকার, তারা কিন্তু এই বাক শক্তি থাকে না। এছাড়াও আমরা যেটাকে বলি মরার উপর খাড়ার ঘা, এমনিতেই সে প্রতিবন্ধী, তারপরে এদের আবার খিঁচুনি রোগ বা এপিলেপসি বা কনভালসিভ ডিসঅর্ডার, এই জিনিসটাও প্রায় 30 থেকে 40% ব্যক্তির মধ্যে উপস্থিত থাকে। আর একটি জিনিস বড় মজার, সেটা হচ্ছে মানুষের যে উদ্ভাবনী ক্ষমতা, যেটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বা ইন্টেলেকচুয়াল কোশেন্ট বা আইকিউ। এই আইকিউ সাধারণত 70 থেকে উপরে পর্যন্ত এটি হচ্ছে স্বাভাবিক। 70 হচ্ছে কাট অফ স্কোর, অর্থাৎ 70-এর নিচে যদি হয় তাহলে সে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধি প্রতিবন্ধিতা অর্থাৎ এই বুদ্ধাঙ্ক বা আইকিউ যার যত বেশি কম, তার ভিতরে এই জটিলতা বা সেই ধরনের ব্যক্তিদের যাদের অটিজম থাকে, তাদের কিন্তু এই বুদ্ধিমত্তার কারণে তারা কিন্তু আরও বেশি একটি কমপ্লেক্স একটি সমস্যায় পরিণত হয়। আমি শুরুতেই যেটা বলেছি যে অটিজম স্পেকট্রাম কেন একটি আমব্রেলা ডায়াগনোসিস, কারণ হচ্ছে যে আপনি একটি ঘরের মধ্যে যদি 10 জন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের শিশু বা মানুষকে নিয়ে আনেন, তাহলে দেখবেন এদের সবারই আচরণ এবং তাদের ব্যবহার এবং তাদের ইন্টেলেকচুয়াল কোশেন্ট, তাদের ভাষা, তাদের ইঙ্গিত, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। যার জন্য আমরা এটাকে বলি যে একই অঙ্গে এত রূপ। একই ডায়াগনোসিসের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মানুষগুলো তার কর্মক্ষমতা, তার ধীর শক্তি এবং তার বক্তব্য প্রকাশের ক্ষমতা কিন্তু একদম অনেক বেশি থেকে একদম কম পর্যন্ত হয়। এদের মধ্যে অনেক মানুষ আছে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের, তাদেরকে আমরা বলি হাই ফাংশনিং। আমরা এই যাদের আমরা বলি অ্যাসপারগার সিনড্রোম, এরা কিন্তু কথা বলতে পারে। এদের যে উন্মেষ ক্ষমতা, এদের যে উদ্ভাবনী শক্তি, এদের যে বুদ্ধাঙ্ক, এটিও কিন্তু অনেক সময় অনেক বেশি থাকে। আমরা এই জন্য অনেক সময় এদের দেখা যায় যে অঙ্কের বিষয়ে এরা কিন্তু খুব পারদর্শী হয়ে থাকে। আপনি যদি এই ধরনের মানুষদের অনেকেই আছেন যে 2050 সনের শনিবার ইংরেজি কত তারিখ হবে সেটি কিন্তু তারা এক নিমিষে অবলীলাক্রমে বলে দিতে পারে। এই ব্যক্তিগুলোকে আমরা বলি ইডিয়ট সেভেন্টস। তার কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিমত্তা না থাকলেও এই অঙ্কের ক্ষেত্রে তারা কিন্তু খুবই পারদর্শী। এদের মধ্যে অনেক ব্যক্তি কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি আছেন, যেমন প্রথিত যাওয়া সব বিজ্ঞানী, তাদের মধ্যেও কিন্তু এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সমস্যা ছিল। তাদের মধ্যে চিত্রাঙ্কন যে আছে মাইকেল অ্যাঞ্জেলো, যিনি ফিয়াস্কো, যে ইটালির যে আপনার ভ্যাটিকান যে রাষ্ট্র, তার যে গৃহগুলো যেগুলো উনি যেগুলো করেছেন, তার ভিতরে যে সমস্ত স্কাল্পচারগুলো, সেগুলো কিন্তু তারই করা। অনেক বড় বড় বিজ্ঞানী আছেন, তাদের মধ্যেও কিন্তু আমরা এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণ দেখে থাকি। এমনকি আপনারা জানেন যে আমাদের যে ফুটবলের নামকরা প্লেয়ার মেসির ভিতরেও কিন্তু
অটিজম স্পেকট্রামের লক্ষণ ছিল। পরবর্তীতে তার এই চিকিৎসার ফলে তার এটির উন্নতি ঘটে এবং আমরা এভাবে আরও দেখে থাকি যে অনেক বিজ্ঞানীর মধ্যেই এরকম সমস্যা ছিল। এই যে হাই ফাংশনিং, এই হাই ফাংশনিং তারা কিন্তু আপনার ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া করে থাকে। আর যে কথাটি আমি আরও বলেছি যে এটার চিকিৎসা, এই চিকিৎসাটি শুধুমাত্র অন্যান্য ব্যাধির মতো বা অন্যান্য আর যে সমস্ত নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে তার থেকে একটু ভিন্নতর। যেহেতু এটা কমিউনিকেশন প্রবলেম, এই কমিউনিকেশনটাগুলো হচ্ছে ভাব ভাষার এবং একজনের সঙ্গে একজনের যোগাযোগের, এই জন্য এতে অনেক উন্নত ধরনের বৈজ্ঞানিক যে সমস্ত আপনার সিস্টেম আছে সেগুলোর দ্বারা এই ট্রিটমেন্টগুলো আমরা সাধারণত এটা করে থাকি। এবং যত তাড়াতাড়ি অর্থাৎ যত অল্প বয়সে তাদেরকে এই সমস্ত স্ট্রাকচার্ড এডুকেশনের মধ্যে, লেখাপড়ার মধ্যে এবং তাদের এই কারিকুলামের মধ্যে নিয়ে তাদেরকে প্রশিক্ষিত করা যায়, তত দ্রুত তারা উন্নতি লাভ করতে থাকে। অনেক আছে এরা কিন্তু খুব ধীরে এবং খুব অল্প মানে অনেক সময় ধরে এদেরকে এই চিকিৎসা কাজে আপনাদের সাহায্য করতে হয়। তবে এরা কিছু কিছু ক্ষেত্রে খুবই পারদর্শী, যেমন এরা কম্পিউটার প্রোগ্রামিংয়ে খুব ভালো করে থাকে। এদের মধ্যে অনেক আছে, আমি আগেই বলেছি, খুব সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করতে পারে। এরা অনেক সময় মিউজিকে খুব ভালো অবদান রাখে এবং ইনস্ট্রুমেন্ট বিশেষ করে তারা খুব ভালোভাবে এটা বাজাতে পারে। কাজেই আমরা কোনো মানুষ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার দেখলেই আমরা যে বলবো যে না এর দ্বারা কিছু সম্ভব না, এ কথা বলা কিন্তু আদৌ যৌক্তিক হবে না। এই মানুষগুলোকে যদি আমরা খুব দ্রুত অর্থাৎ আর্লি, যদি যত অল্প বয়সে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি এবং আমরা চিকিৎসার আওতায় আনতে পারি এবং আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জামাদি দিয়ে যদি আমরা এগুলোকে চিকিৎসা করতে পারি এবং তাদের জন্য যে বিশেষ ধরনের এডুকেশন বা স্পেশাল এডুকেশন, সেই এডুকেশনগুলো যদি আমরা তাদেরকে দিতে পারি, অনেক সময় এই বাচ্চারাও কিন্তু মেইন স্ট্রিম এডুকেশনের আমরা আওতায় তাদেরকে আনতে পারি। আমাদের এই বিষয়ে একটি ইনক্লুসিভ এডুকেশন বলে কথা আছে। আমরা সাধারণত যারা প্রতিবন্ধী তাদেরকে মেইন স্ট্রিম অর্থাৎ মূল স্রোতধারার যে লেখাপড়া তার সঙ্গে আমরা তাদেরকে সেগ্রিগেট করে রাখি, আলাদা করে রাখি। এটি কিন্তু একটি ভ্রান্ত পদক্ষেপ। এই জন্য আমরা সব শিশুকেই তাদের ডায়াগনোসিস হওয়ার পরপরই যদি আলাদা না করে আমাদের মূল স্রোতধারার এডুকেশনের সঙ্গে তাদেরকে আমরা ট্যাগ করতে পারি বা যোগ করতে পারি, আস্তে আস্তে তারাও কিন্তু এই ইনক্লুসিভের এডুকেশনের আপনার বদৌলতে অনেক ভালো সফলভাবে তাদের নিজের জীবনকে এবং তাদের জীবন যাপনকে এবং তাদের যে সক্ষমতা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার, তারাও কিন্তু এটা রাখতে পারে। এবং এটি প্রমাণিত সত্য যে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের অনেক মানুষও ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারে, কোনো সাপোর্ট ছাড়াও তারা জীবিকা নির্বাহ করতে পারে এবং তাদের লাইভলিহুড বা তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তারা জীবনে এবং এই সমাজে অনেক সফলতা দেখাতে পারে। ধন্যবাদ।